আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছি। আপনারা সকলেই জানেন বা যারা নাকি ক্রিপ্টো এবং শেয়ার মার্কেটে আছেন, ডোনাল্ড ট্রাম্প যেদিন জয়লাভ করলো সেদিন থেকেই মনে করেন যে শেয়ার মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট প্রবল গতিতে উপরে ওঠা শুরু হইলো। কিন্তু সাডেনলি 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখের পর থেকে আমরা ক্রিপ্টো মার্কেটে ডাম্প দেখা শুরু করলাম এখন, এবং সকলেই আশা করতেছে যে জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি তার ক্ষমতা গ্রহণ করবেন তার আগে থেকেই ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেট আপ হওয়া শুরু হবে। আজকে গতকাল এবং গত পরশু 91,000-এও টাচ করে আসছে। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে মনে করেন যে পাম্পটা শুরু হবে, সেই পাম্পের মধ্যে একটা ধাক্কা আগে থাকতে দিয়ে ফেলছে জার্মানের গভর্নমেন্ট এবং জার্মানের অর্থনীতি। জার্মানের অর্থনীতি বর্তমানে মন্দার দিকে। তার মধ্যে জার্মানের যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। করোনার আগের পরিস্থিতি, 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে জার্মানের অর্থনীতি ছিল 2016 সালের আগে জার্মানের অর্থনীতি ছিল 90 ট্রিলিয়ন, এবং এখন জার্মানের যে অর্থনীতি 2024 সালে 10 ট্রিলিয়নের আশপাশে। তো বুঝতে পারছেন কি পরিমাণ মনে করেন যে ক্রাশের অবস্থায় আছে। এবং এই যে ধাক্কাটা আগামী 15 তারিখে জার্মানের এই বিষয়টা মানে অফিসিয়াল ভাবে প্রকাশ করা হবে। তো এই প্রকাশটা 15 তারিখে জার্মানের অর্থনীতির এই অবস্থাটা যদি প্রকাশ করা হয়, সারা বিশ্বের অর্থনীতির বিরাট বড় একটা অংশ জার্মান। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে আমরা গতিটাকে আশা করতেছি, সেই গতিটাকে একটু ধীর বা স্থবির বা কিছুটা হলেও শঙ্কিত করে দিবে এই জার্মানের অর্থনীতি। তো সারা বিশ্বের সব থেকে স্ট্রং অর্থনীতির দেশ জার্মান কিভাবে এই এতটা খারাপ অবস্থায় আসলো, এই অবস্থাটা আসতে হলে মানে জানতে হলে আমাদের কিছু বিষয় জানতে হবে। শর্টকাট ভাবে বলার চেষ্টা করব। তো ইউক্রেন রাশিয়ার যখন নাকি যুদ্ধ শুরু হয়, তখন তার আগে জার্মানের মানে মেন 4টা দেশের সাথেই মানে তাদের অর্থনীতি ডিপেন্ড করতো 4টা দেশের সাথে। সর্বপ্রথম হলো গিয়ে রাশিয়া থেকে জার্মান তেল, গ্যাস, বিদ্যুৎ এবং কয়লা কম দামে কিনতে পারতো। সারা বিশ্বের অন্যান্য দেশ রাশিয়া থেকে যে দামে কিন্তু জার্মান তার থেকে কম দামে কিনতে পারতো। কারণ হলো গিয়ে 1989 সালের আগে যখন এই জার্মান 2 ভাগ ছিল, তখন জার্মানের এক ভাগ ছিল রাশিয়ার আন্ডারে, আরেক ভাগ ছিল আমেরিকার আন্ডারে। সেই সময় রাশিয়ার সাথে সুসম্পর্ক হওয়ার কারণে একটা চুক্তি হয়, যার কারণে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ রাশিয়া থেকে কম দামে কিনতে পারত। এবং জার্মানের প্রধান যে মানে রপ্তানিকারক দেশ সেটা হলো গিয়ে আমেরিকা এবং চায়না। ঠিক আছে, এই 3টা দেশই হলো গিয়ে জার্মানের প্রধান বিষয়। এবং জার্মানের অর্থনীতি ধ্বংসের সবথেকে মানে মূল কারণ হলো ইউক্রেন। তাহলে এই 4টা দেশের কারণে আমেরিকা, রাশিয়া, চায়না এবং ইউক্রেন, এই 4টা দেশের কারণে জার্মানের অর্থনীতি শঙ্কিত অবস্থায়। আমরা যে ক্রিপ্টোতে ইনভেস্ট করছি, আমাদের ক্রিপ্টো ইনভেস্ট গুলা যারা নাকি লং টার্ম ইনভেস্ট করছি, সেই ইনভেস্ট গুলাও এখন মানে একটা আমরা যারা নাকি শর্ট টার্মে ইনভেস্ট করছি, যে আমরা চিন্তা করছি এই জানুয়ারি মাসে এখন যে প্রফিটটা নিব এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে, বা আমি বলতেছি 29 তারিখের আগে সেল করে দিবেন, সেই এই সময়ের মধ্যে একটা মোটামুটি ভালো একটা প্রফিট আসবে। কিন্তু সেই প্রফিটটাকে কম 10 থেকে 15% হলেও ডাউন করা দিবে। মানে যদি যে জিনিসটা আমরা চিন্তা করছি 90 টাকায় সেল করবো, সেই জিনিসটা আমাদেরকে মনে হইতেছে না যে 70 টাকার উপরে সেল দিতে পারবে। যে পরিমাণ যাওয়ার কথা 4 থেকে 20% নিচে থাকবে আমার যতটা ধারণা। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কেন জার্মানির উপর এতটা ইফেক্ট ফেললো সেই জিনিসটা বলতেছি। ইউক্রেন রাশিয়া যখন এই যুদ্ধ শুরু হয়, তখন জার্মানির উপর আমেরিকা একটা চাপ তৈরি করে, বাইডেন একটা চাপ তৈরি করে যে রাশিয়াকে সমর্থন করা যাবে না, বিশ্বের সামনে রাশিয়ার বিপক্ষে বলো যে রাশিয়া এটা ভুল করতেছে এবং রাশিয়া এখানে অনৈতিক কাজ করতেছে। জার্মান তখন না করে, তারপরেও আমেরিকা এবং জো বাইডেনের চাপের কারণে জার্মান তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, যা রাশিয়া এটা করতেছে, এবং রাশিয়ার বিপক্ষে অবস্থান নেয়। এই রাশিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে জার্মানের কাছে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং কয়লা বিক্রি করা বন্ধ করে রাশিয়া। আপনারা জেনে থাকার কথা, নর্থ স্ট্রিম একটা প্রকল্প, যেটা নাকি মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে জার্মানের সাথে এই প্রকল্পের মাধ্যমে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করতো রাশিয়া, এটা তো বন্ধ হয়ে গেছে। আরেকটা যে জিনিসটা ছিল, যে আরেকটা নতুন চুক্তি ছিল যে নর্থ স্ট্রিম 2, আরেকটা চুক্তির সময় স্বাক্ষরিত হয়ে গেছিল, সেটাও বন্ধ হয়ে যায়। এখন তেল এবং গ্যাস বন্ধ হওয়ার কারণে যে জিনিসটা, যে মনে করেন যে জার্মান যখন নাকি তেল কিনতো, যে তেল মনে করেন যে রাশিয়ার কাছে 1 টাকায় কিনতো, সেই তেল এখন
মনে করেন যে মধ্যপ্রাচ্যের দেশ এবং অন্যান্য দেশ থেকে জার্মানকে কিনতে হইতেছে 3 টাকায়, তার মানে 3 গুণ বেশিতে। এই জিনিসটা খেয়াল করবে। এবং হঠাৎ করেই আমেরিকা আবারও চাপ দিল যে ইউক্রেনকে অস্ত্র দিতে হবে। জার্মান তখন দড়িমসি করে বললো যে না, আমরা দিব না। তখন মনে করেন যে আবারও চাপ দেওয়া হলো, কিছু অস্ত্র দেওয়ার কারণে রাশিয়া তখন জার্মান না করলো এবং সম্পূর্ণভাবে বললো যে না, ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা যেভাবে সাহায্য করতেছিল ইউক্রেনকে, জার্মান ঠিক সেইভাবে ততটা সাহায্য করতে মানে ডিসএগ্রি হইলো। যার কারণে আমেরিকা বলল যে তুমি যদি পুরোপুরি আমাদের উপর কথা না মানো, তাহলে তোমার যে পণ্য আমাদের আমেরিকায় বিক্রি হয় সেই পণ্যের উপর 10% শুল্ক বাড়া দিব। এক হলো গিয়া এখন বেশি দামে মনে করেন যে রপ্তানি খরচ প্রস্তুতের খরচ হইতেছে, তেল গ্যাস বেশি দামে কিনতে হইতেছে। 2 নম্বর কথা, এখন আবার সেইটার উপর এখন আমেরিকাকে 10% বেশি শুল্ক দিতে হবে। তো জার্মান এখানে পড়ে গেল একটা বিরাট বড় বিপদে, যার কারণে জার্মানের অর্থনীতি একটা বিরাট বড় ধাক্কা খাওয়া শুরু করলো। তখন দক্ষ দক্ষ কর্মীদের চাকরি ছুটা শুরু হলো, কারণ হলো অনেক বড় বড় কারখানা এবং শিল্প প্রতিষ্ঠান আছে যেগুলো বন্ধ হয়ে যাওয়া শুরু করলো। এইগুলো বন্ধ হয়ে যাওয়া শুরু হওয়ার কারণে এখন বিপুল পরিমাণে মনে করেন যে আছে না, বিপুল পরিমাণ কি মনে 50 থেকে 60% পরিমাণ দক্ষ জনশক্তি জার্মান ত্যাগ করছে। নর্মালি যারা নাকি বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট বা হসপিটালে, নর্মাল বিষয় না, যারা বড় বড় দক্ষ ব্যক্তি, সায়েন্টিস্ট থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের বিভিন্ন কর্মী, বিভিন্ন কারখানার বিভিন্ন ধরনের মনে করেন প্রকৌশলী, বিভিন্ন ধরনের মনে করেন যে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার বলেন, তারা জার্মান ছাড়া শুরু করলো। জার্মান এখানে আরেকটা বড় বিপদে পড়লো। 4 নম্বর বিপদটা হলো যে আমেরিকা চায়নার উপর নিষেধাজ্ঞা চাপানো শুরু করলো। এই জার্মানের সব থেকে বড় যে ক্রেতা বা সব থেকে বেশি বিনিয়োগ যে দেশের উপর করে, সেটা হলো গিয়ে এক হলো আমেরিকা, আরেক হলো চায়না। এই আমেরিকার উপর এখন বেশি বিনিয়োগ মানে বেশি শুল্ক দিতে হইতেছে। আর 2 নম্বর কথা, 2016 সালে যখন আমেরিকা ট্রাম্প আসছিলেন, চায়নার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চাপাইছেন। সেই সব প্রেক্ষিতে চায়নার মার্কেটটাও মানে জার্মানের অনেক আগে থেকেই হাতছাড়া হওয়া শুরু করছিল এবং এখন সেটা পরিপূর্ণ হয়ে গেছে। চায়না যখন মনে করেন যে রাশিয়ারে সাপোর্ট করতেছে, চায়নার উপর নতুন নিষেধাজ্ঞা যখন আসলো, এখন চায়নার উপর জার্মানের মানে 70% উপর বিনিয়োগ 70% উপর জার্মানির রপ্তানি বন্ধ হয়ে গেছে। 5 নম্বর সমস্যাটা হলো, যেহেতু চায়নার উপর নিষেধাজ্ঞা চলতেছে, সেই সব কারণে জার্মানের সব থেকে বড় বিনিয়োগকারী ছিল চায়নার বিনিয়োগও বন্ধ হয়ে গেল। তো রাশিয়ার গ্যাস পাওয়া বন্ধ হলো, আমেরিকা এখন বেশি শুল্ক দিতে হবে, চায়না এখন বিক্রি করতে পারবে না, চায়না থেকে এখন বিনিয়োগও আসবে না। তার মানে জার্মানের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হইলো। এটার পিছনে মনে করেন যে একটা বিরাট বড় চক্রান্ত আছে, অনেক কিছুই আছে, যে জিনিসগুলো আমরা মনে করেন যে মানে গভীরে আমরা নর্মালি নিউজ পাই বা আমরা নিউজ প্রতিদিন দেখি বা করি, সেই জিনিসগুলো জানি না। কিন্তু এই যে জার্মানের অর্থনৈতিক যে অবস্থা বা আগামী 15 তারিখে যে অফিসিয়ালি তাদের অর্থনৈতিক মন্দার কথা প্রকাশ করা হবে, যদি সেটা 10 ট্রিলিয়নের নিচে প্রকাশ করা হয়, তার মানে আমাদের জন্য, ক্রিপ্টো মার্কেটের জন্য, শেয়ার মার্কেটের জন্য, সারা বিশ্বের সকল দেশের অর্থনৈতিক পজিশনের জন্য এটা একটা খুবই খারাপ নিউজ। তো সারা বিশ্বের সকল দেশের জন্য কেন, বাংলাদেশের বিপুল পরিমাণ কর্মী জার্মানে অবস্থান করে অথবা জার্মানে তারা সেটেল হয়ে গেছে, সেইটা একটা বিরাট বড় সমস্যা। এখন যারা নাকি জার্মানের সিটিজেনশিপ পায় গেছে, এইখানে একটা বিরাট বড় সমস্যা আছে। এই সমস্যাটা হলো গিয়ে 1930-এর আগে জার্মানের ভিতর একটা বিপ্লব তৈরি হয়, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়। সে তখন ডানপন্থী যে দলগুলা ছিল, ডানপন্থী, সেই সব দলগুলা থেকেই হিটলারের জন্ম হয় এবং এই ডানপন্থী দলের সব থেকে বড় ক্ষোভের কারণ ছিল ইহুদিরা। এবং এখন জার্মানের বর্তমানে আবারও সেই ডানপন্থী দলগুলার আবারও ক্ষোভ হইতেছে, কিন্তু এখন ক্ষোভের প্রধান কারণ হইতেছে অভিবাসন। বাইরের দেশ থেকে যারা জার্মানে গিয়ে নাগরিকত্ব পাইছে বা বাইরের দেশ থেকে যারা জার্মানে গিয়ে সেটেল হইছে, একটা বিপুল পরিমাণ মানুষ বা বিপুল পরিমাণ সংখ্যক ডানপন্থী দলের একটা মানে সমর্থক হয়ে গেছে বর্তমানে। এতটা পূর্বে কখনো হয় নাই। এখন তারা
জার্মানের সেই অধিবাসন নীতির বিরুদ্ধে যাইতেছে এবং তারা বলতেছে যে একজন মাত্র আমরা বাইরের দেশ থেকে পিওর মানে এই দেশে নাগরিকত্ব রাখবো না, যারা বাইরের দেশ থেকে আসছে তাদের নাগরিকত্ব ক্যান্সেল করো, তাদের দেশ থেকে বের করো, আমরা শুধুমাত্র পিওর ব্লাড জার্মান ব্লাডে যারা আছে তারাই এখানে জার্মানে থাকার যোগ্য। বুঝতে পারছেন বিষয়টা কোন দিক থেকে কোন দিকে গেছে। তো এটা একটা বিরাট বড় বিষয়। জার্মানের অর্থনীতি যদি আগামী 15 তারিখে ক্রাশের দিক দেখায় বা মনে করেন যে সারা বিশ্বের বড় বড় কোম্পানি মনে করেন যে এই জার্মানের শেয়ার মার্কেটের বিপুল পরিমাণে 1000টা কোম্পানির মধ্যে টপ 1000টা কোম্পানির মধ্যে কম হলো 100টা কোম্পানি জার্মানের। এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে জার্মানির কি বিপুল পরিমাণ বিনিয়োগ আছে, আমরা যেহেতু আমরা অনেক কিছু জানি না বা এখন সেই ধরনের ভাইঙ্গা বলতে পারতেছে না, আজকে ভিডিওটা বিরাট বড় হয়ে যাইতেছে। তো আগামী তারিখে 15 তারিখের পর থেকে যে পরিমাণ হারে আমরা পাম্প আশা করতেছিলাম সেই পাম্পটা আমাদের পাওয়ার সম্ভাবনা এখন খুবই কম। তো আশা করি আজকের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। প্রতি মাসে একটা করে এই ধরনের বিষয়গুলা মানে আমার রিসার্চটা গুলা করতে আমার অনেক সময় লাগছে, বাট আমার খুবই ভালো লাগছে। আমি হয়তো অতটা সাজায় গোছায় বলতে পারি না বা আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারি না, আমি জানি না কার এই ভিডিওটা কে কতক্ষণ দেখছেন, কিন্তু এই যে আমি নতুন যে সিরিজটা শুরু করছি এই জিনিসটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।